সবাইকে স্বাগত জানাই হরর টাইম চ্যানেলের 4 নম্বর এপিসোডে। আগের রবিবার এপিসোড ছাড়তে পারিনি, সেই জন্য এই সপ্তাহের মাঝে এখন এপিসোড দিচ্ছি। আজকের এপিসোডে রয়েছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা মুরারিবাবুর আলমারি। এই গল্পটা তারা ভূতের না হলেও বেশ ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। মুরারিবাবুর একটা আলমারি কেনার দরকার ছিল। কাঠের আলমারি আজকাল কেউ পছন্দ করে না, স্টিলের আলমারির রেওয়াজ বেড়েছে। ওর বন্ধুরা পরামর্শ দিয়েছিলেন, ভালো কোম্পানির নতুন স্টিলের আলমারির যা দাম, তার চেয়ে বরং ট্রেজেডি বাজার কিংবা চীনা বাজারে গিয়ে নিলামি জিনিস খুঁজে কেনো, দাম কম পড়বে, জিনিসটিও পড়বে খাঁটি। আজকাল ভেজাল জিনিসে বাজার ছেয়ে গেছে। মুরারিবাবুর মনে ধরেছিল কথাটা। খোঁজ নিয়ে জানালেন ওই এলাকায় চ্যাং চুং ফু কোম্পানি নিলামি কারবার রয়েছে। কোম্পানির নামটা হেভি কিন্তু। ফি রোববার সেকেলে নায়েবি আমলের আসবাবপত্র নিলাম হয়। অতএব এক রোববার সকাল 9টায় গিয়ে হাজির হলেন চ্যাং চুং ফু কোম্পানির দোকানে। হরেক রকম বনেদি আসবাবে ভর্তি। তার মধ্যে খুঁজে খুঁজে কোণের দিকে একটা ছাই রঙা স্টিলের আলমারি পছন্দ হলো। বেশ বড় আলমারি, একটা আয়নাও লাগানো রয়েছে। দোকানদারের চীনা কর্মচারী মুরারবাবুকে আগ্রহ দেখে বলল, যখন হয়েছে এক কাম করুন বাবু, বড় সাহেবকে গিয়ে বলেন 2-10 রুপয়া জাস্তি দিলেই আপনার হয়ে যাবে। এটা বাড়তি মাল আছে, দেখছেন না, সেই জন্যই একধারে এটা তফাৎ করে রাখা হয়েছে। মুরারিবাবু ভাবলেন তাই বটে, আলমারিটা সেই জন্যই আলাদা রাখা আছে এবং এটার ধারের কাছে কেউ ঘেঁষছে না। কিন্তু নিলামি জিনিস না হলে যে দাম বেশি পড়ে যাবে, তাহলে নতুন কেনাই তো ভালো। বললেন, তাহলে এটা দরকার নেই, নিলামি জিনিস কোথায় আছে দেখা যাক। চীনাকর্মী এবার ওর কানে মুখে এনে ফিস করে বলল, আমার কথা শুনুন বাবু, এ বহুত ভালো মাল আছে। আজকাল এমন মাল আপনি পাবেন না। বড় সাহেবকে গিয়ে ধরুন, কম দামে মিলে যাবে। মুরারিবাবু অবাক হলেন, ব্যাপারটা বেশ সন্দেহজনক। বললেন, কই খুলে দেখাও তো, দেখি ভেতরটা কেমন। কর্মচারীটি পকেট থেকে চাবি বের করে আলমারিটা খুলতেই ঘ্যাঁচ করে একটা মারাত্মক আওয়াজ হলো। এমন বিচ্ছিরি আওয়াজ যেন ঘর শুদ্ধ চমকে উঠল। মুরারিবাবুর পিলে চমকে ওঠার দাখিল। কর্মচারীটি একগাল হেসে বলল, মাত ঘাবড়াইয়ে বাবু, ভালো আলমারির এটাই তো গুণ। চোর ডাকো খুললেই আপনি জানতে পারবেন, ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে। আলমারিটার ওয়ার্ডরোবেও বটে, কাপড় জামা টাঙানোর ব্যবস্থা আছে, টাকা পয়সা সোনাদানা রাখার লকালও আছে, দলিলপত্র ফাইল রাখার তাক আছে। ভেতর কেমন একটা মিষ্টি গন্ধ, মাথা ঝিমঝিম করে ওঠে, যেন নেশা ধরে যায়। দেখে শুনে মুরারিবাবু যেন বড় মায়ায় পড়ে গেলেন আলমারিটার। ঝোঁক চেপে গেল, এটা কিনতেই হবে। চীনা কর্মচারীটি বলল, পছন্দ হলো তো? তা হবেই তো জানার কথা। এখন চলেন, বড় সাহেবের কাছে নিয়ে যাই আপনাকে। আলমারির পাল্লা বন্ধ করতে কিন্তু একটুও শব্দ হলো না। এ তো ভারী অবাক আলমারি। মুরারিবাবু খুশি হলেন। খুললে বিকট আওয়াজ হচ্ছে, হোক না, ক্ষতি কী। যখনই অন্য কেউ তার অজান্তে খুলতে যাবে তিনি টের পাবেন। আর ওর আসল কথা, তিনি একা মানুষ। বাড়িতে থাকার মধ্যে ওই গুণধর ভাগ্নে বীরু, আর ঠাকুর কাম ভৃত্য জটিল ওরফে জটা, দুটোতেই মহা ধরিবার চোর। সেই জন্যই তো এই আলমারি কেনার কথা মাথায় বসেছিল। কিন্তু এবার তো কীভাবে চুরিচামারি করবি দেখা যাবে। মুরারিবাবু যত এক কথা ভাবলেন, তত জেদ চড়ে গেল মাথায়। যত টাকাই লাগুক, কিনতে হবে আলমারিটা। পার্টিশনের আড়ালে একটা চেম্বারে তাকে নিয়ে গেল কর্মচারীটি। মুরারিবাবু দেখলেন, ইয়া হোৎকা মোটা গোলগাল প্রকাণ্ড আর একজন চীনা ভদ্রলোক বসে আছেন চেয়ারে। একটু হেসে খুব খাতির দেখিয়ে ইংরেজিতে বললেন, বসুন স্যার, বলুন কী করতে পারি। মুরারিবাবু বললেন, ওই আলমারিটা। কথা কেড়ে ভদ্রলোক বললেন, বুঝেছি, বেশ তো, নিয়ে যান। বলে কি, বিন দামে দেবে নাকি, এমনভাবে বলছে লোকটা। কিন্তু দাম কীরকম লাগবে যদি বলেন। চীনা ভদ্রলোক কুমড়োর মতো রাঙা ও বৃহৎ মুখে বিরাট হাসি ফুটিয়ে বললেন, আপনার যা খুশি দেবেন, ব্যাস, আমি কিছু বলবো না। সে কি, ফ্যাল করে তাকালেন মুরারিবাবু। ঠাট্টা করছে নাকি? হ্যাঁ স্যার, পছন্দ যখন হয়েছে নিয়ে যান। তার মানে কি বুঝিয়ে বলবেন? মুরারিবাবু জিজ্ঞেস করলেন। এবার চীনা ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, ওই আলমারির মালিক ছিলেন হো হায়া নামের আরেকজন বন্ধু। এখন তিনি হংকংবাসী। যাবার আগে ওটা আমাকে দিয়ে বলে গেছেন, যেন জিনিসটার দাম নিয়ে কারোর সঙ্গে দরাদরি না করি। কেউ যদি খুব পছন্দ করে কিনতে চায়, সে যা হাতে তুলে দেবে আমাকে তাই নিতে হবে। মুরারিবাবু অবাক হয়ে বললেন, তা আমি ছাড়া আর কারোর পছন্দ হয়নি বুঝি? ঘাড় নাড়লেন ভদ্রলোক, হয়নি। কেন পছন্দ হয়নি? জিনিসটা তো ভালোই মনে হলো, মুরারিবাবু বললেন। চীনা ভদ্রলোক বললেন, ওই বিশ্রী আওয়াজটার জন্য, বুঝলেন কি না? আজকাল লোকের যেন ভারী অদ্ভুত মনোভাব। আলমারি হোক আর মোটর গাড়ি হোক, আওয়াজ বরদাস্ত করতে পারে না। সাইলেন্সার লাগায় গাড়ির ইঞ্জিনে, বুঝলেন কি না? আলমারিতে তো আর সাইলেন্সার লাগানো যায় না। বলে তিনি হো করে হেসে উঠলেন। মুরারিবাবু বুঝলেন, আবার বুঝতেও পারলেন না। আওয়াজের কথা বলছে, কিন্তু পাড়ায় যে অষ্টপ্রহর মাইকে হিন্দি গান বাজে তার বেলা, তখন তো দিব্যি সয় সবার। বললেন, একটু তেল দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যায়, এটা কারোর মাথায় আসেনি? ভদ্রলোক আবার হাসলেন। না স্যার, ওই আওয়াজ 2-4 কুইন্টাল তেল ঢাললেও বন্ধ হবার নয়, ওইটাই তোর মজা।
কিন্তু কে কাকে বোঝায়? তাছাড়া আলমারির এরকম আওয়াজ থাকা তো ভালোই, চোর ডাকাত যদি। বাধা দিয়ে মুরারিবাবু বললেন, দেখুন, আমার যখন পছন্দ হয়েছে জিনিসটা আমি নেব, ন্যায্য দাম দিয়েই নেব। বলে পাঞ্জাবের ভেতরে পকেটে থেকে যা হাতে এলো চোখ বুজে টেবিলে রেখে দিলেন। তারপর উঠে দাঁড়ালেন, বললেন, আশা করি আলমারিটা এখন আমি নিয়ে যেতে পারি স্বচ্ছন্দে। বলে চীনা ভদ্রলোক ঘন্টার বোতাম টিপলেন। একজন কর্মচারী এসে ঢুকলো। তখন বললেন, ইনি আলমারিটা কিনেছেন, যাও কুলির ব্যবস্থা করো। আলমারি তো পৌঁছে গেল। মুরারিবাবুর শোবার ঘরের জায়গা মতো দাঁড় করিয়ে চ্যাং চুং ফু কোম্পানির কুলিরা চলে গেল। ভাড়া দিতে গেলেন, ওরা নিল না। ক্যারিং চার্জ কোম্পানির, বাড়তি পয়সা নিলে ওদের ছাঁটাই করে দেবে কোম্পানি, এমন কড়া নিয়ম। জটিল আর বীরু আলমারিটা দেখে খুবই প্রশংসা করল। মুরারিবাবু তাদের ব্যাপার টের পাইয়ে দিয়ে চাবি বের করলেন। তারপর পাল্লার হাতল ধরে টান দিলেন। অমনি মনে হলো কানের ভেতর গরম শিশে ঢুকে যাচ্ছে। বাড়ি শুদ্ধ একবারে কেঁপে উঠেছে। জটিল দোকানে হাত ঢেকে বাপরে বলে লাফিয়ে উঠেছে। বীরু প্রায় ভিড়মি খাবার দোষা। সে চেঁচিয়ে উঠল, ও মামা, এই যে সাংঘাতিক ব্যাপার! মুরারিবাবু চমকে গিয়েছিলেন। এ বাড়িতে এসে যেন আওয়াজটা 3 গুণ বেড়ে গেল। দোকানে তো এত আওয়াজ হয়নি। কিন্তু কথাটি আর বললেন না, মুচকি হাসলেন শুধু। বীরু বলল, মামা, অয়েলিং করা দরকার, নয়তো আর সব ফ্ল্যাটের লোক থানা পুলিশ করে বসবে, ডিস্টার্ব হবে যে। মুরারিবাবু তাচ্ছিল্য করে বললেন, হাতি করবে, ঘোড়া করবে, আমি কারোর ডিস্টার্ব হবে বলে আলমারি খুলতে পারবো না? আবদার আর কি? বীরু আবার বলল, অয়েলিং করলেই তো হয়। মুরারিবাবু ফ্যাঁচ করে হেসে ফেললেন। বললেন, বেশ তো, অয়েলিং করেই দেখ না তুই, যদি আওয়াজ বন্ধ হয় তো হোক। বীরু দৌড়ে কিচেন থেকে নারকেলদের তেলে শিশি নিয়ে এলো। তারপর পাল্লার কাঁচগুলোতে ঢেলে দিল। পাল্লা বন্ধ করে বলল, দেখছো, আর কোনো শব্দ নেই। মুরারিবাবু মিটিমিটি হেসে বললেন, এবার খোল দেখি। বীরু যেই হাতলটা টেনেছে অমনি যেন আবার কানে গরম শিশে ঢুকে পড়েছে। এবারের আওয়াজটা যেন আরও বেশি, আরও বাড়ি কাঁপানো, যেন প্লেন ঢুকে পড়েছে ঘরের মধ্যে। ওদিকে সারা বাড়ি হুলস্থুল। অন্য ফ্ল্যাটের লোকেরা বেরিয়ে পড়েছে। তাদের ধারণা ওপরের ছাদে বুঝি ধস পড়েছে। সেই এক হৈ হৈ কাণ্ড। চেঁচামেচিতে রাস্তায় ভিড় জমে গেল দেখতে দেখতে। কারা কারা চেঁচিয়ে বলল, দমকল, পুলিশ। মুরারিবাবু একেবারে কাঠপুতুল, মুখে কথা নেই। হ্যাঁ, এই জন্যই চ্যাং চুং ফু কোম্পানি আলমারিটা তাকে গছিয়ে দিয়েছে। সব রহস্য বোঝা গেল বটে। ওদিকে লোকেরাও অবাক। কোথাও তো কিছু ভেঙে পড়েনি, অথচ আওয়াজটা ঠিকই শোনা গেছে। এর ফ্ল্যাটের লোকের অন্য ফ্ল্যাটের লোককে জিজ্ঞাসা করে বেড়াচ্ছে, কিসের শব্দ হলেন বলুন তো। মুরারিবাবুর ফ্ল্যাটে এলে কেউ কেউ। বুদ্ধিমান জটিল দরজা থেকে বিদায় করে বলল, প্লেন যাচ্ছিল, আবার কি। এই অদ্ভুত আলমারি কিনে মুরারিবাবু সমস্যায় পড়ে গেলেন। কোনো কাজে লাগানো যাবে না যে, জিনিসপত্র রাখতে হলে খুলতে হবে। এবং যা বোঝা যাচ্ছে, খুললেই প্রতিবার আওয়াজ ক্রমশ বাড়তে থাকবে। প্রথমবারের চেয়ে 2 গুণ, দ্বিতীয়বারের চেয়ে 3 গুণ বেড়েছে, তৃতীয়বার বেড়েছে আরও 3 গুণ যেন। চতুর্থবার খুললে না জানি কী প্রলয়ঙ্কর কাণ্ড হবে। তাই বন্ধ করে রেখে দিয়েছেন। একটা কাজ অবশ্য হচ্ছে, চুল আজরানো আর দাড়ি কামানো। আয়নাটা খুব ভালো, পরিষ্কার প্রতিমূর্তি ফোটে, বরং চেহারা যেন সুন্দরতর দেখায়। মুরারিবাবু নিজের চেহারা সম্পর্কে এতকাল খুঁতে খুঁতে ছিলেন। তার নাকটা বেজায় লম্বা আর ডাগাটা থ্যাবড়া, স্বাস্থ্যও লিকলিকে। কিন্তু এখন ওই আয়নার সামনে দাঁড়ালে কী চমৎকার না দেখায় তাকে। আলমারিটা ফেরত দেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু শুধু আয়নার খাতিরেই রেখে দিলেন। এক রাত্রে মুরারিবাবু শুতে যাওয়ার আগে অভ্যাস মতো চুল আঁচড়াচ্ছেন। হঠাৎ চমকে উঠে দেখলেন, আয়নার মধ্যে তার পিঠের কাছে একটা বেটে লোক দাঁড়িয়ে আছে। মুরারিবাবু সঙ্গে সঙ্গে ঘুরলেন। কী আশ্চর্য, বেটে কেন? কোনো লোকই তার পিছনে দাঁড়িয়ে নেই। তাহলে কি চোখের ভুল? আয়নার দিকে আবার ঘুরে দাঁড়ালেন, আর আবার ঘুরে চমকে উঠলেন। হ্যাঁ, দিব্যি পিঠের কাছে একটা চীনা বেটে লোক দাঁড়িয়ে আছে। একবার মিটিমিটি করে হাসছে। ভয়ে বুক ঢিপ ঢিপ করে উঠল। এই যে মারাত্মক ভুতুড়ে কাণ্ড। মুরারিবাবু বরাবর সাহসী এবং জেদি মানুষ, কিন্তু ব্যাপারটা দেখে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। তক্ষুনি 2 হাতে চোখ মুখ ঢেকে কাঁপতে কাঁপতে খাটে গিয়ে বসে পড়লেন। একটু পরে ধাতস্থ হয়ে ভাবলেন, না, চোখের ভুল ছাড়া কিছুই নয়। হ্যালুসিনেশন নামে একটা ব্যাপার আছে। মানুষ অনেক সময় ভুল দেখে। কারুর ওই কথাটা স্থায়ী মানসিক ব্যাধি। তার সেই ব্যাধি হয়নি তো? তা কেন হবে? দিব্যি সুস্থ মানুষ, কোনো রোগে বালাই নেই, মাথাও ধরে না, ঘুমও ভালো হয়, খিদেও হয়। মুরারিবাবু আবার সাহস করে আয়নার সামনে গেলেন। তারপর তাকালেন। ওরে বাবা, এবার যে আরও সাংঘাতিক ব্যাপার। সেই বেটে চীনের লোকটির গলার কাছটা কাটা এবং গলগল করে রক্ত বেরোচ্ছে, অথচ সে কেমন মিটিমিটি হেসে তাকিয়ে আছে। আর সহ করতে পারলেন না মুরারিবাবু। পরিত্রাতি আর্তনাদ করে উঠলেন, খুন, খুন, খুন। হৈ হৈ কাণ্ড হয়েছিল। বীরু ও জটিল ভেবেছিল মুরারিবাবুকে ডাকাতে বুঝি খুন করেছে। পাড়াশুদ্ধর লোক জড়ো হয়েছিল, পুলিশও এসেছিল। কিন্তু কোথায় খুন, ডাকাতি বা কোথায়? মুরারিবাবু অবশ্য অজ্ঞান হয়ে পড়েছিলেন আলমারিটার সামনে। ডাক্তারবাবু এসে ওষুধ দিলে জ্ঞান ফিরল। চোখ খুলেই বললেন, আলমারিটা হটাও। পরের দিনই টেম্পো ভাড়া করে আলমারিটা নিয়ে গেলেন চ্যাং চুং ফু কোম্পানির দোকানে।
সেই চীনা কর্মচারীটি একগাল হেসে বললেন, আসুন বাবু, এত দেরি হলো যে? মুরারিবাবু তেতো হয়ে বললেন, কিসের দেরি? এর আগে যারা নিয়ে গেছেন পরদিনই ফেরত এনেছেন, আপনি বুঝি 5 দিন পরে আনলেন যে? আমার খুশি। বললে মুরারিবাবু আলমারিটা আগের জায়গায় রাখবার ব্যবস্থা করে চলে আসছেন। চীনা কর্মচারী তার সঙ্গে সঙ্গে দরজা অবধি এসে ফিসফিস করে জানালো, জিনিস ভালো, তবে বড্ড গোলমেলে ঘরে। হো হো করে হুয়া সাহেবের আলমারি। ডাকাতেরা ওকে খুন করে ওই আলমারির মধ্যেই ভরে রেখে দিয়েছিল। 1 বছর পর তালা ভেঙে তবে সব ব্যাপারটা জানা যায়। মোর্চে ধরে গিয়ে খুব আওয়াজ হয়েছিল খোলার সময়। পালিশ করে সব ঠিকঠাক হয়েছে, শুধু আওয়াজটাই বন্ধ করা যায়নি। আচ্ছা বাবু, আবার আসবেন, নমস্কার। মুরারিবাবু তখন মাথায় হাত দিয়ে ঘাম মুছতে মুছতে চলে গেলেন। শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা মুরারিবাবুর আলমারি। গল্পটি পছন্দ হলে অবশ্যই ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি একটা এম রাখতে চাই, যদি আপনারা চ্যানেলে 50টি সাবস্ক্রাইবার করে দেন, তাহলে নিশ্চয়ই আমি আমার নিজের লেখা গল্প পড়ে শোনাবো। আর যদি আপনার এই গল্পগুলিকে সহযোগিতা করেন, তাহলে গোয়েন্দার গল্প, অন্যান্য অনেক রকমের গল্প আমি এখানে দেবো। তো আজকের মতন এখানেই শেষ করি। পরের দিন আবার দেখা হবে অন্য একটা ভূতের গল্পের সঙ্গে।